ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? রাফি গল্পর সিজন 4 পার্ট 3 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। সেই শফিক চাচাও রাফিকে ভুল বুঝেছিল, এখন সেই শফিক চাচাও রাফিকে নিয়ে কত প্রশংসা করছে। এইটাই হয়তো বা বাস্তবতা, মানুষকে কেউ কখনো সঠিকভাবে বুঝতে পারে না, আর কখনো সব মানুষের মন জয় করাও যায় না। মানুষ কি অদ্ভুত, তাই না? যে যাকে চায় সে তাকেই পায় না। এদিকে পরের দিন সকালে রাফি মিমকে নিয়ে বেড়াতে গেল। সারাদিন তারা অনেক জায়গায় বেড়ালো, শপিং করলো, সন্ধ্যায় তারা বাসায় ফিরলো। তারপর রাতে রাফি, মিম এবং মিমের বাবা মা সবাই এক জায়গায় বসে গল্প করছে। মিমের বাবা রাফিকে বলল, আমি চাই আমার একমাত্র মেয়েকে ধুমধাম করে বিয়ে দিতে, তোমার হাতে তুলে দিতে। আমি খুব শীঘ্রই আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। এই বলে মিমের বাবা কান্না করতে করতে বলল, আমি আমার মেয়েকে কখনোই কষ্ট দিইনি। সে যখন যেটা চেয়েছে আমি তখন সেটাই দিয়েছি। ওকে আমরা আমাদের থেকেও বেশি ভালোবাসি, কারণ মিমের আমরা ছাড়া আর কেউই নেই। তোমার কাছে আমাদের এই একটাই চাওয়া, আমার মেয়ে যেন তোমার কাছে সুখে থাকে। রাফি বলল, প্লিজ কান্না করবেন না আঙ্কেল, আমি আমার সবটুকু দিয়ে আপনার মেয়েকে আমার করে রাখবো, কিন্তু মিমের আপনারা ছাড়া আর কেউ নেই মানে। তারপর মিমের মা রাফিকে বলল, বাবা তোমার আঙ্কেল আমাকে ভালোবেসে বিয়ে করছিল, আমরা অনেক কষ্ট করে দুজন দুজনকে পেয়েছি। আমি যখন কলেজে পড়ি তখন তোমার আঙ্কেলের সাথে পরিচয় হয়। তোমার আঙ্কেল ছিল তোমার মতো সৎ একটা ছেলে, এটাই ছিল আমার দুর্বলতা। তারপরে আস্তে আস্তে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। কিন্তু আমার বাবা ছিলেন একজন কোটিপতি, আর তোমার আঙ্কেল ছিল একজন কৃষকের ছেলে। এতে আমাদের কোনো সমস্যা ছিল না, কারণ তোমার আঙ্কেল আমাকে পাগলের মতো ভালোবাসতো এবং আমিও। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। তারপর হঠাৎ একদিন আমার বাসা থেকে জানতে পারে যে আমি একজনকে ভালোবাসি। তখন আমার বাবা আমাকে অনেক মারধর করে আর বলে, তোমার আঙ্কেলকে আমি যেন ছেড়ে দেই। কিন্তু আমার পাগলের মতো ভালোবাসা দেখে বাবা বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওই ছেলেকে দেখতে চাই। আমি তখন অনেক খুশি হই আর তোমার আঙ্কেলকে আমাদের বাসায় আসতে বলি। তারপর তোমার আঙ্কেল যখন আমাদের বাসায় আসে তখন আমার বাবা তোমার আঙ্কেলকে অপমান করে তাড়িয়ে দেয় আর আমাকে ঘরে বন্দি করে রাখে, আমাদের কোনো যোগাযোগ করতে দেয় নাই। তারপর একদিন আমরা অনেক দূর পালিয়ে গিয়ে বিয়ে করি। সেখানে আমরা এক গ্রামে প্রায় 2 মাসের মতো থাকি। সেখানকার মানুষ অনেক ভালো ছিল, আমাদেরকে খুব সুন্দরভাবে তারা তাদের একজন করেই নেয়। তারা তোমার আঙ্কেলকে কৃষিকাজে নিয়ে যায়। তোমার আঙ্কেলের অনেক বন্ধু এবং আমরা অনেক সুখী হই সেখানে। ভালোই কাটছিল আমাদের দিন। কিন্তু একদিন রাতে তোমার আঙ্কেল যখনই সেই গ্রামের এক চায়ের দোকানে সবার সাথে বসে কথা বলে, তখন সে দেখে টিভিতে দেখাচ্ছে আমাদেরকে খুঁজে দিতে পারলে 10 লক্ষ টাকা দেওয়া হবে। আমার বাবা আমাদেরকে খোঁজার জন্য পত্রিকায় এবং টিভিতে আমাদের ছবি দিয়ে বলে, আমাদেরকে খুঁজে বের করে দিতে পারলে 10 লক্ষ টাকা উপহার দেওয়া হবে। তখন সেই চায়ের দোকানে থাকা সবাই তোমার আঙ্কেলের দিকে কেমন করে তাকায়। তখন তোমার আঙ্কেল বুঝতে পারে যে তারা টাকার লোভে তাদেরকে ধরিয়ে দিবে। তারপর তোমার আঙ্কেল সেখান থেকে এসে আমাকে নিয়ে সেই রাতে আমরা ওই গ্রাম থেকে পালিয়ে চলে যাই যশোরে। তারপরও আমার বাবা আমাদেরকে খুঁজে না পেয়ে তোমার আঙ্কেলের বাবাকে ধরে আনে এবং তোমার আঙ্কেলের বাবাকে ধরে আনার ভিডিও ও টিভি এবং পত্রিকায় ছাড়ে, যাতে আমরা তাদের কাছে ধরা দেই। তারপর তোমার আঙ্কেল তার বাবাকে বাঁচানোর জন্য আমাকে আমার বাবার কাছে দিতে গেলে দেখে। রাফি তখন বলে, কি দেখে আন্টি? মিমের মা তখন কান্নার সুরে বলে, আমার বাবার ভাড়া করা গুন্ডা তোমার আঙ্কেলের বাবাকে অনেক মারধর করছে। রাফি বলল, তারপর কি হয় আন্টি? তখন মিমের আম্মু বলে, তোমার আঙ্কেল আমাকে রেখে তার বাবাকে নিয়ে চলে আসে, কিন্তু তোমার আঙ্কেলের বাবা কিছুদিন পর মারা যায়। তোমার আঙ্কেলের বাবা মারা যাওয়ার সময় তোমার আঙ্কেলকে বলে যায় যে সে যেন কখনো আমাকে ছেড়ে না যায়। তারপর তোমার আঙ্কেল আমাদের বাসায় যায়। সেখানে গিয়ে আমার বাবার ভাড়া করা গুন্ডাদেরকে মেরে আমাকে নিয়ে আসতে গেলে আমার বাবা বলে, দাঁড়াও শ্রাবণী, তুমি কি ওই কৃষকের ছেলেকে চাও নাকি আমাকে চাও? মিমের মায়ের নাম ছিল শ্রাবণী। তখন মিমের মা কান্না সুরে বলে, আমি আপনাদের দুজনকেই চাই বাবা। তখন তিনি বলে, যে কোনো একজনকে বেছে নিতে হয়। তখন আমি তোমার আঙ্কেলের হাত শক্ত করে ধরি এবং তোমার আঙ্কেলের সাথে বাড়ি থেকে বের হয়ে আসি। বাড়ি থেকে বের হয়ে আসার সময় আমার বাবা আমাকে ডেকে বলে, যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তোমার জন্য আমার বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেল। আমি মনে করব শ্রাবণী বলে আমার কোনো মেয়ে নেই, কোনো সন্তানই নেই। এ কথা বলে বাবা বলল, তোমরা আসতে পারো। তারপর আমি তোমার আঙ্কেলের হাতটা ধরে চিরকালের জন্য নিজের বাড়ি থেকে বের হয়ে চলে আসি। আসার পর তোমার আঙ্কেল আমাকে বলে, আমি গরিব বলে আজ তোমাকে এত কষ্ট সহ্য করতে হলো, সব কিছু ছাড়তে হলো। আমি তোমাকে কথা দিলাম যেই কারণে তোমার বাবার এত অহংকার, এত অভিমান, সব কিছু আমি
একদিন ভেঙে দিব। তারপর আমরা সংসার শুরু করি। খুব কষ্ট করে সংসার চালাতাম, ঠিকমতো খেতে পারতাম না, তাও কখনো তোমার আঙ্কেলকে ছেড়ে যায়নি। এক সময় আমাদের সংসারে এমন অভাব নেমে আসলো যে আমরা বাধ্য হয়ে চলে গেলাম ঢাকায় একটা চাকরির খোঁজে। কিন্তু ঢাকা শহরে পুরোটাই অচেনা, সেখানে আমাদের কেউই ছিল না। কোথায় যাব, কি করব, কোনো কিছুই জানতাম না। তখন তোমার আঙ্কেল বলল আমাদের প্রথমে একটা থাকার জায়গা খুঁজতে হবে। তারপর অনেক খোঁজার পর আমরা একটা সাইনবোর্ডে দেখতে পেলাম বাসা ভাড়া দেওয়া হবে। তখন আমরা সেখান থেকে বাসা ভাড়া নিয়ে সেখানে আমরা থাকতে শুরু করি। আর তোমার আঙ্কেল একটা চাকরি খুঁজতে শুরু করে, কিন্তু তোমার আঙ্কেলের কোনো চাকরি হয় না। এইভাবে প্রায় 1 মাস চলে যায়, কিন্তু তোমার আঙ্কেল কোনো চাকরি পায় না। আমাদের কাছে যা টাকা পয়সা ছিল সব কিছু শেষ হয়ে যায়। আমাদের কাছে বাজার করার জন্য কোনো টাকা ছিল না। রাফি অবাক হয়ে বলল, তারপর কি হলো আন্টি? তখন মিমের মা বলল, তখন তোমার আঙ্কেল কোনো চাকরি না পেয়ে ভাবে যে সে রিক্সা চালাবে। তারপর তোমার আঙ্কেল এক রিক্সার গ্যারেজ থেকে একটা রিক্সা ভাড়া করে চালাতে থাকে। রিক্সা চালানোর টাকা কোনো রকম আমাদের সংসারটা চলতো। এভাবে প্রায় 3 মাস কেটে গেল। হঠাৎ একদিন রাতে তোমার আঙ্কেলের বাসায় ফিরতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি চিন্তায় পড়ে গেলাম, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমার আঙ্কেল অনেক খুশি মনে রাতে বাসায় আসে। আমি জিজ্ঞাসা করলাম, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? তখন তোমার আঙ্কেল সব কিছু আমাকে বলল। তোমার আঙ্কেল বলল, যখন আমি বাসার দিকে আসছিলাম তখন দেখি একজন ভদ্রলোক গাড়ির নষ্ট হয়ে গিয়েছে রাস্তায়। তখন আমার রিক্সায় উঠে বাসায় যাওয়ার জন্য, তাই এত দেরি হয়ে গেল। আমি তখন বললাম, তাই বলে রাত 3টা বেজে গেল? তখন তোমার আঙ্কেল বলল, ওই যে ওনারে পৌঁছে দিতে গিয়ে একটু সমস্যা হয়েছিল, তাই এত দেরি হয়ে গেল। তারপর তোমার আঙ্কেল বলল, একটা খুশির সংবাদ আছে, আগে আমাকে খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। আমি তোমার আঙ্কেলকে খেতে দিয়ে বললাম, কি খুশির খবর বলো? তখন তোমার আঙ্কেল বলল, আর হয়তো রিক্সা চালাতে হবে না, আমার হয়তো একটা চাকরি হবে। কথা শুনে আমি তো অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায়, কিভাবে চাকরি পেলে? তোমার আঙ্কেল বলল, যে ভদ্রলোক রিক্সায় উঠেছিল উনি রিক্সায় স্ট্রোক করে। তারপর আমি তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করি এবং তার বাসায় সংবাদটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। কিছুক্ষণ পর তার বাসা থেকে তার স্ত্রী আসে এবং আমাকে বলে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আমি বললাম, এটা আমার কর্তব্য, আমি একজন মানুষ হিসাবে আমি আমার কর্তব্য পালন করছি। তারপর তিনি আমাকে বলল, আপনাকে তো দেখে শিক্ষিত মনে হচ্ছে, তা আপনি কি করেন? আমি বললাম, ঢাকা শহরে রিক্সা চালাই। ভদ্রমহিলা বলল, একজন শিক্ষিত মানুষ হয়ে ঢাকায় চাকরি না করে রিক্সা চালাচ্ছেন কেন? আমি তখন সব কিছু বললাম সেই ভদ্রমহিলাকে। তারপর তিনি আমাকে অনেকগুলো টাকা দিতে চান। আমি বললাম যে না, এত টাকা আমি কি করব, এত টাকা আমি নিব না, আপনি আমাকে আমার ভাড়াটাই দেন। তখন সেই ভদ্রমহিলা আমাকে জোর করে 5,000 টাকা এবং তাদের অফিসের ঠিকানা দিলেন আর বললেন, আগামীকাল সকাল 10টায় এই ঠিকানায় যেতে। পরের দিন সকালে তোমার আঙ্কেল তাদের অফিসে গেল, গিয়ে দেখলো সেখানে সেই মহিলা নেই। তারপর তোমার আঙ্কেলের কাছে সেখানকার একজন জিজ্ঞাসা করলো, আপনি কার কাছে এসেছেন? তখন তোমার আঙ্কেল তাকে সব কিছু বলল। তারপর তিনি বললেন, ও আপনি সে যিনি স্যারকে বাঁচিয়েছেন। ম্যাডাম তো আপনার কথা আগে থেকেই আমাকে জানিয়ে রেখেছেন। ম্যাডাম আমাকে বলছেন আপনি আসলে আপনাকে নিয়ে ম্যাডামের বাসায় যেতে। তারপর তোমার আঙ্কেল তাদের বাসায় যায়। বাসায় গিয়ে দেখে সেখানে সেই ভদ্রমহিলা বসে আছে। তারপর তোমার আঙ্কেল সেই মহিলার সাথে দেখা করে। তখন সেই ভদ্রমহিলা তোমার আঙ্কেলকে নিয়ে যাওয়া সেই লোককে বলে, আপনি এখন আসতে পারেন। তখন সে চলে আসে। তারপর তোমার আঙ্কেলকে ওই ভদ্রমহিলা বলে, আপনি যে আমাকে কত বড় উপকার করছেন তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যাকে বাঁচিয়েছেন ইনি হলেন ঢাকা শহরের একজন বড় ব্যবসায়ী। ডাক্তার বলছিল আপনি যদি ঠিক সময় তাকে হসপিটালে না নিয়ে যেতেন তাহলে হয়তো তাকে আর বাঁচানো সম্ভব হতো না। তারপর সেই মহিলা তোমার আঙ্কেলকে বলল, বলুন আপনি কি চান, আপনি যা চাইবেন আমরা আপনাকে তাই দিব। তখন তোমার আঙ্কেল বলল, এসব বলে আপনারা আমাকে ছোট করবেন না, আমি একজন মানুষ হিসাবে আমার কর্তব্য পালন করছি, আমি কিছু চাই না, তবে আমি একজন শিক্ষিত ছেলে, আপনারা যদি চান তাহলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন। আসসালামু আলাইকুম গাইস, এই পার্টটা অনেক ছোট হয়ে গেল, কথা দিতেছি নেক্সট পার্ট অনেক বড় করে দিন। তো এই ভিডিওর লাইক টার্গেট 5K, যদি 5K লাইক কমপ্লিট করে দেবেন তাহলে নেক্সট পার্ট কালকের ভিতর দিয়ে দিন। তো ভিডিওটা সবাই ফটাফট করে লাইক করে দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।